নয়া দিগন্তের রিপোর্ট, ইরানের বন্দরে খামির সেতুতে মার্কিন হামলায় নিহত ৭। ইরানের হরমোজাগান প্রদেশে অবস্থিত বন্দরে খামির সেতুতে মার্কিন হামলায় ৭ জন নিহত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায় যে হামলায় ৯ জন আহত হয়েছে। জরুরি পরিষেবা এবং চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ইরানের উপর সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে ৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশটির দক্ষিণ পূর্বে বন্দর নগরী চাবাহারে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র আল জাজিরা। প্রতিবেদনটির মূল বিষয় ছিল টেক্সাস ভিত্তিক মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান সারোনিক এর তৈরি করা স্বয়ংক্রিয় ঘাতক যান বা সি ড্রোন কোরশেয়ার নিয়ে, যা দিয়ে ইরানের বন্দর আব্বাসে হামলা চালানো হয়েছে। এটি আন্তর্জাতিক নৌযুদ্ধের ক্ষেত্রে একটি বিপজ্জনক নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক নৌযুদ্ধের চিরাচরিত নীতিকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিপজ্জনক ও আগ্রাসী অধ্যায়ের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার একটি সার্বভৌম দেশের অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে চালকবিহীন ড্রোন যুদ্ধজাহাজ বা আনম্যান্ড সারফেস ভেহিকেল ইউএসভি ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের বন্দর আব্বাসে চালানো এই ড্রোন হামলা কেবল একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং একে আন্তর্জাতিক নৌসীমায় মার্কিন আধিপত্য বিস্তারের এক নতুন এবং দূরপ্রসারী রণকৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরানের ওপর চালানো এই সুদূরপ্রসারী হামলার মূল কারিগর টেক্সাস ভিত্তিক মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান সারোনিক। মার্কিন যুদ্ধবাজদের সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র যোগান দেওয়া এই প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় ঘাতক যান বা সি ড্রোন কোরশেয়ার ব্যবহার করা হয়েছে এই অভিযানে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ৭.৩ মিটার দীর্ঘ এই ক্ষিপ্রগতির কোরশেয়ার ড্রোনটি প্রায় ১,০০০ নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে শত্রুর সীমানায় আঘাত হানতে সক্ষম। কোনো চালক বা ক্রু ছাড়াই সমুদ্রের জলসীমা পাড়ি দিয়ে এই ধরনের আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করাই যুদ্ধের আধুনিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাচ্ছে। এই প্রযুক্তির সফল প্রয়োগের পর বর্তমানে মার্কিন এই প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বাজার মূল্য আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে প্রায় $৯.25 বিলিয়ন। আধুনিক নৌযুদ্ধের আড়ালে মার্কিন কূটকৌশল সামরিক পর্যবেক্ষকদের মতে চালকবিহীন জলযান দিয়ে এই হামলা চালানোর মূল উদ্দেশ্য হল মার্কিন সেনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামিয়ে এবং নিজেদের কোনো বড় জাহাজের ক্ষয়ক্ষতি এড়িয়ে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে কোণঠাসা করা। প্রথাগত নৌযুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো দেশের জলসীমায় যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা সহজেই রাডারে ধরা পড়ে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ থাকে। কিন্তু ক্ষুদ্র ও স্বয়ংক্রিয় সি ড্রোন ব্যবহার করায় ওয়াশিংটন একাধারে যেমন নজরদারি এড়াতে পারছে, তেমনি আন্তর্জাতিক আইনের ফাঁকফোকর গলে নিজেদের আগ্রাসনকে জায়েজ করার এক নতুন ছক কষছে। বন্দর আব্বাসের এই হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে, যা বৈশ্বিক জলপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। নয়া দিগন্তের আরেকটি রিপোর্ট, হরমুজে আবারও যুদ্ধের দামামা, ঝুঁকিতে ইরান যুক্তরাষ্ট্র। হরমুজে আবারও যুদ্ধের দামামা, ঝুঁকিতে ইরান যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। ফলে সম্প্রতি স্বাক্ষরিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষা নিয়ে দুই দেশের মধ্যকার তীব্র মতপার্থক্য এবং পাল্টাপাল্টি সামরিক উস্কানিতে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমঝোতা ভাঙার মুখে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ এড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কয়েক মাস আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তির ধারা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে অস্পষ্টতা ও ভিন্ন ব্যাখ্যা ছিল। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল, শুল্ক আদায় এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে বিরোধ এখন চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার একাধিক পরোক্ষ কূটনৈতিক আলোচনা হলেও তা কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ইরান সতর্কবার্তা জারি করে জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তেহরান তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে।
ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই অতি গুরুত্বপূর্ণ পানিপথে নিরাপত্তা এবং জাহাজ চলাচলের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই তারা এই নিয়ন্ত্রণ ছাড়বে না। অপরদিকে ওয়াশিংটন এবং তার মিত্ররা হরমুজ প্রণালীতে অতিরিক্ত মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করায় তেহরানের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামান্য সামরিক সংঘাত বিশ্ব তেল বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। পরবর্তী রিপোর্টটিও নয়া দিগন্তের কাপ্তাই বাঁধের 16 জলকপাট দর খুলছে শনিবার। কাপ্তাই বাঁধের 16 জলকপাট খুলে দেওয়া হচ্ছে। কি এই 16 গেট লাভ ক্ষতির হিসাব ও বর্তমান পরিস্থিতি? রাঙামাটি প্রতিনিধি, নয়া দিগন্ত। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের নির্গমন পথ সব কয়টি অর্থাৎ 16টি জলকপাট গেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার এই গেটগুলো খুলে দেওয়া হবে। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এই কাপ্তাই লেকের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং এর সাথে জড়িয়ে থাকা লাভ ক্ষতির নানামুখী সমীকরণ নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। 16টি গেট বা জলকপাটের মানে কি? কাপ্তাই বাঁধের পানি নির্গমনের মূল পথকে বলা হয় স্পিলওয়ে। এই স্পিলওয়েতে মোট 16টি জলকপাট বা গেট রয়েছে। লেকের পানির উচ্চতা যখন বিপদসীমার কাছাকাছি চলে যায় তখন বাঁধের ওপর বাড়তি পানির চাপ কমাতে এবং বাঁধের মূল কাঠামো সুরক্ষিত রাখতে এই গেটগুলো খুলে দেওয়া হয়। কপাটগুলো মূলত হাইড্রোলিক বা যান্ত্রিক পদ্ধতিতে ওঠানো নামানো হয়। এগুলো খুলে দেওয়ার অর্থ হল লেকে জমা হওয়া অতিরিক্ত কোটি কোটি গ্যালন পানি সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়বে। এতদিন কটি গেট খোলা ছিল? নরমাল বা স্বাভাবিক সময়ে কাপ্তাই লেক থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য শুধু বিদ্যুৎ কেন্দ্রের 5টি টারবাইনের ইউনিট সুড়ঙ্গ বা পেনস্টক দিয়ে পানি প্রবাহিত করা হয়। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্দিষ্ট পানি ছাড়া স্পিলওয়ের 16টি মূল জলকপাটের সবগুলোই এতদিন সম্পূর্ণ বন্ধ ছিল। কেবল যখনই লেকের পানির স্তর ধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমা 109 ফুট MSL বা মিন সি লেভেল স্পর্শ করার উপক্রম হয় তখনই কেবল এই 16টি গেট পর্যায়ক্রমে খুলে দেওয়া হয়। পেছনে যেমন বড় ধরনের সুরক্ষার প্রশ্ন রয়েছে তেমনি এর সাথে জড়িয়ে আছে অর্থনৈতিক লাভ ও স্থানীয় জানমালের ক্ষয়ক্ষতির হিসাব। বাঁধের সর্বোচ্চ সুরক্ষা। হ্রদের পানির অতিরিক্ত চাপের কারণে যদি মূল মাটির বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তবে তা সমগ্র চট্টগ্রাম অঞ্চলের জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে। 16টি গেট খুলে দেওয়ার ফলে বাঁধের ওপর পানির চাপ কমে যাবে এবং বড় ধরনের কাঠামোগত দুর্ঘটনা থেকে রক্ষা পাবে কাপ্তাই বাঁধ। রেকর্ড বিদ্যুৎ উৎপাদন। লেকে পর্যাপ্ত পানি থাকায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট 1 থেকে 5 নম্বর ইউনিট পূর্ণ শক্তিতে সচল রাখা সম্ভব হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডে কাপ্তাই থেকে সর্বোচ্চ পরিমাণ নবায়নযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। হ্রদের নাব্যতা ও মৎস্য সম্পদ। দীর্ঘদিন পর অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ায় হ্রদের তলানিতে জমে থাকা ময়লা আবর্জনা ও পলি ধুয়ে মুছে যাবে যা লেকের নাব্যতা ও ইকোসিস্টেমের জন্য ইতিবাচক। সম্ভাব্য কুফল, ক্ষতি ও ঝুঁকি। ভাটি অঞ্চলে আকস্মিক বন্যা। 16টি গেট দিয়ে একসাথে বিপুল পরিমাণ পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর পানির উচ্চতা হঠাৎ করেই অনেক বেড়ে যাবে। এর ফলে রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা এবং চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। ফসলি জমি ও মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি। নদীর 2 কূল উপচে পানি লোকালয়ে প্রবেশ করায় হাজার হাজার একর আমন ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। নদীর তীরবর্তী মাছের ঘের এবং পুকুর ভেসে গিয়ে ব্যাপক লোকসানের মুখে পড়বেন খামারিরা। নদী ভাঙন। তীব্র বেগে পানি প্রবাহিত হওয়ার কারণে কর্ণফুলী নদীর অববাহিকা এবং নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিতে পারে। কর্তৃপক্ষের সতর্ক। নয়া দিগন্তকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বাঁধের 16টি গেট একবারে সম্পূর্ণ খোলা হবে না। পানির চাপ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে সামান্য, যেমন 1 বা 2 ফুট করে গেটগুলো ওঠানো হবে যাতে ভাটি। কাপ্তাই বাঁধের ইতিহাসে এর আগেও বিভিন্ন সময়ে চরম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে একসাথে 16টি গেটই খুলে দেওয়া হয়েছিল।
এটি কোনো নজিরবিহীন ঘটনা নয়, তবে অত্যন্ত বিরল এবং কেবল তখনই ঘটে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যেমন 2024 হ্যাঁ, কাপ্তাই বাঁধের ইতিহাসে এর আগেও বিভিন্ন সময়ে চরম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে একসাথে 16টি গেটই খুলে দেওয়া হয়েছিল। এটি কোনো নজিরবিহীন ঘটনা নয়, তবে অত্যন্ত বিরল এবং কেবল তখনই ঘটে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যেমন 2024 সালের আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং রেকর্ড পরিমাণ পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতার একদম শেষ প্রান্তে 108 ফুট এমএসএল এর কাছাকাছি পৌঁছে যায়। বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে সে সময় একসাথে স্পিলওয়ের 16টি গেটই 6 ইঞ্চি থেকে শুরু করে পর্যায়ক্রমে কয়েক ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। 2019 ও 2013 সালেও বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে লেকের পানি বিপদসীমা অতিক্রম করলে এই 16টি গেট একযোগে খুলে দিয়ে পানি নিষ্কাশন করা হয়েছিল। যে বিষয়টি মনে রাখা জরুরি, যখন বলা হয় 16টি গেট খোলা হয়েছে, তার মানে এই নয় যে 16টি গেট পুরোটা 100% হা করে খুলে দেওয়া হয়। সাধারণত পরিস্থিতি বুঝে 16টি গেটই 6 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট বা 5 ফুট করে সমান্তরালভাবে ওপরে ওঠে। যুদ্ধ বেঁধে যায়, কি করবে ভারত? এখানে 500টি স্টিল যুদ্ধ বিমানের কথা বলা হয়েছে। স্টিল যুদ্ধ বিমানটা আসলে কি? আগামীকালই যদি চীনের সাথে যুদ্ধ বেঁধে যায়, কি করবে ভারত? আন্তর্জাতিক ডেস্ক, নয়া দিগন্ত। লাদাখ ও অরুণাচল সীমান্ত নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নতুন করে এক চরম সামরিক উদ্বেগের জন্ম দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। আগামীকালই যদি কোনো কারণে চীনের সাথে ভারতের যুদ্ধ বেঁধে যায়, তবে বিমান বাহিনীর ক্ষমতার ভারসাম্য ভারতের জন্য চরম বিপর্যয়কর রূপ নিতে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রতিরক্ষা আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের আকাশসীমার প্রায় 500টি পঞ্চম প্রজন্মের যে-20 মাইটি ড্রাগন, যে-20 মাইটি ড্র্যাগন স্টিলথ যুদ্ধ বিমান, যার বিপরীতে ভারতের ঝুলিতে এই প্রযুক্তির বিমান রয়েছে একদম শূন্য। 500টি স্টিলথ যুদ্ধবিমানের হুঙ্কার ও ভারতের শূন্যতা প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেয়াস রূপকেখটের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বেইজিং ইতিমধ্যে তাদের বহরে প্রায় 500টি যে-20 স্টিলথ ফাইটার যুক্ত করে ফেলেছে, যা আগের যেকোনো বৈশ্বিক অনুমানের চেয়ে দ্বিগুণ। 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000 পার হতে পারে। বিপরীতে ভারতীয় বিমান বাহিনীর IAF হ্যাঙ্গারে আজ এই মুহূর্তে একটিও নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান সচল নেই। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এমকা তৈরির প্রজেক্ট 2035 সালের আগে আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম। ফলে আগামীকালই যুদ্ধ বাঁধলে আকাশপথের এই বিশাল ব্যবধান ভারতকে চরম ঝুঁকিতে ফেলবে। স্টেলথ যুদ্ধবিমান আসলে কি? সহজ কথায়, স্টিলথ হলো এমন এক বিশেষ প্রযুক্তি যা একটি যুদ্ধবিমানকে শত্রুপক্ষের রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য বা প্রায় অদৃশ্য করে রাখে। সাধারণত একটি সাধারণ যুদ্ধবিমান আকাশে উড়লে শত্রুর শক্তিশালী রাডার স্টেশন থেকে নির্গত বেতার তরঙ্গ, রেডিও ওয়েভস, ওই বিমানের গায়ে ধাক্কা খেয়ে আবার রাডারে ফিরে আসে, ফলে রাডারের পর্দায় বিমানের অবস্থান পরিষ্কার দেখা যায়। কিন্তু স্টিলথ বিমানের ক্ষেত্রে দুটি বিশেষ কৌশল ব্যবহার করা হয়। 1. বিশেষ জ্যামিতিক নকশা। এই বিমানের ডানা এবং বডির কোণগুলো এমনভাবে বাঁকানো থাকে যে রাডারের তরঙ্গ ধাক্কা খেয়ে উৎসের দিকে ফিরে না গিয়ে অন্য দিকে ছিটকে চলে যায়। 2. রাডার শোষণকারী প্রলেপ র্যাম। বিমানের পুরো শরীরে এক ধরনের বিশেষ রাসায়নিক প্রলেপ রেডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকে, যা রাডারের তরঙ্গকে প্রতিফলিত না করে নিজের ভেতরে শুষে নেয়। স্টিলথ যুদ্ধবিমান থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? অতর্কিত আক্রমণের ক্ষমতা, সারপ্রাইজ অ্যাটাক। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার স্টেশন টের পাওয়ার আগেই স্টিলথ বিমান তাদের সীমানায় ঢুকে নিখুঁত আঘাত হেনে নিরাপদে বেরিয়ে আসতে পারে। আকাশে একছত্র আধিপত্য, সুপিরিয়রিটি। ডগফাইট বা আকাশযুদ্ধের সময় সাধারণ যুদ্ধবিমানগুলো স্টিলথ বিমানকে রাডারে লক করতে পারে না। ফলে স্টিলথ বিমান অনেক দূর থেকে শত্রুর বিমানকে আগে দেখে মিসাইল ছুড়ে ধ্বংস করে দিতে পারে। অগ্রবর্তী গোয়েন্দাগিরি।
শত্রুর দুর্ভেদ্য আকাশসীমায় ঢুকে তাদের সামরিক ঘাঁটির ছবি ও তথ্য সংগ্রহ করে নিয়ে আসা এই বিমানের জন্য অত্যন্ত সহজ। যদি যুদ্ধ বেঁধেই যায়, ভারতের বিকল্প ছক কি? রাফাল, রেফেল, সুখোই -30 MKI, সু -30 MKI কিংবা তেজসের মতো শক্তিশালী চতুর্থ প্রজন্মের 4.5 জেনারেশন যুদ্ধবিমান ভারতের থাকলেও স্টিলথ প্রযুক্তির অভাব দূরপাল্লার যুদ্ধে দিল্লির জন্য বড় মাথা ব্যথার কারণ। এমন পরিস্থিতিতে আগামীকালই যুদ্ধ শুরু হলে ভারতকে প্রধানত তাদের শক্তিশালী S-400, S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেমের ওপর নির্ভর করতে হবে, যাতে চীনের ড্রাগন ফাইটারগুলোকে মাঝাকাশেই রুখে দেওয়া যায়। তবে আকাশযুদ্ধের এই রোমে সড়কে বিএমডব্লিউতে বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে গেল এলাকা।